আমেরিকার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ একরকম, ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ আরেক রকম। আমরা যখন পাকিস্তানের কথা বলছি তখন আমাদেরকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে কোন কোন বিষয়ে আমরা পার্টিকুলারলি আমরা উন্নয়ন করতে পারি। এই সম্পর্কটাও কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, এবং এখানে কিন্তু আমেরিকা বলুন, আপনি পাকিস্তান বলুন, চায়না বলুন বা জাপান বলুন, সবার জন্যই কিন্তু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বিগত সরকারের পতনের পর থেকে রাশিয়া এবং চায়না কিন্তু একরকম খুব চুপচাপ আছে। তারা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যা হচ্ছে এগুলো নিয়ে খুব তেমন কথা বলছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে যেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিপক্ষে, সেখানে একটি বিবৃতি দিয়েছিল রাশিয়ার পক্ষ থেকে। তাছাড়া কিন্তু আপনার তেমন কোনো তাদের কথা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ আমেরিকার সম্পর্ক আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে গত সরকারের আমলে এক রকমের একটি টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে, যেখানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একরকম বলা চলে। যদি ভারতের পক্ষ থেকে বলি আসলে খুব বেশি ভালো ছিল, বাংলাদেশের পক্ষ থেকেও খুব খারাপ ছিল সেটা হয়তো বা না, বাংলাদেশের পক্ষ থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু এখন যে শেখ হাসিনা সরকার পতনের পরে যে বাস্তবতা তৈরি হয়েছে সেখানে হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ একরকম, ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ আরেক রকম। কিন্তু এই জায়গাটাতে কোনো মধ্যস্থতা করার, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অথবা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের দিকে সামনে যাচ্ছে হয়তোবা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোকে কূটনৈতিক কৌশলগতভাবে কিভাবে আসলে হ্যান্ডেল করলে, কিভাবে বিষয়গুলো নিয়ে কাজ করলে দুটি রাষ্ট্রের সাথেই, এমনকি আমি যদি বলি যে পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নত হতে পারে বাংলাদেশের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং অন্যান্য যে সম্পর্কের বিষয় রয়েছে। খুব কঠিন প্রশ্ন। আপনি একই সাথে অনেকগুলা দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, একটু আগে আমি যেটা বলেছি যে আন্তর্জাতিক সম্পর্কর ক্ষেত্রে আমরা দেখি যে দুটি রাষ্ট্র তাদের কিন্তু পারস্পরিক যে সম্পর্কের মধ্যে যে কোন জায়গাটাতে তারা একসাথে কাজ করতে পারে, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা বের করার জন্য দুটি রাষ্ট্রের জন্যই। এবং একই সাথে কার কোথায় কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যেমন আমি যদি কারো কাছ থেকে আমাকে আরএমজির জন্য কোনো প্রোডাক্ট কিনতে হয় এবং এই রিফাইন্ড আরএমজি আমার কোথায় যাচ্ছে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমাকে চিন্তা করতে হয়। তো সুতরাং আমরা যখন পাকিস্তানের কথা বলছি তখন আমাদেরকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে কোন কোন বিষয়ে আমরা পার্টিকুলারলি আমরা উন্নয়ন করতে পারি বা কোন বিষয়ে পাকিস্তানের কাছ থেকে আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পেতে পারি। তেমন ভাবে আপনি একটু আগে বলেছেন যে আমেরিকার সাথে সম্পর্ক হয়তো গত সরকারের সময় একটা ভালো ছিল না। একই সাথে আপনাকে চিন্তা করতে হবে যে এই সম্পর্কটাও কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, এবং এখানে কিন্তু আমেরিকা বলুন, আপনি পাকিস্তান বলুন, চায়না বলুন বা জাপান বলুন, সবার জন্যই কিন্তু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যেটা আমি এর আগেও লিখেছি, এর আগেও বলেছি। কারণ হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ যেভাবে করে বে অফ বেঙ্গলের একটা জায়গায় অবস্থিত, বাংলাদেশের স্থিতিশীলতার উপরে কিন্তু ভারতের নর্থ ইস্টের স্থিতিশীলতার উপরে অনেকখানি প্রভাব আছে, যেটা এতদিন আমরা দেখেছি যে ভারত যে কারণে একটি তাদের জন্য পজিটিভ একটি গভর্নমেন্টকে তারা সবসময় ফেভার করে এসেছে, এবং যে কারণে এখনো আমরা দেখতে পাচ্ছি টুইটারে বাংলাদেশ সম্পর্কে যত অপপ্রচার চলছে তার মধ্যে কিন্তু একটা বিশাল অংশ বা ভারত আসছে। এর কিন্তু আরেকটি কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে ভারতে কিন্তু ইংরেজি ভাষাভাষীর সংখ্যা অন্য অনেক দেশের থেকে বেশি। এটা কিন্তু লার্জেস্ট নাম্বার অফ পিপল দ্যাট লিভস ইন ইন্ডিয়া নাও, এবং তারা কিন্তু ইংরেজিতে কথা বলে, এবং তারা কিন্তু টুইটারে যেভাবে করে প্রচারণা চালাচ্ছে, আমি বলবো যে টুইটার যেভাবে করে বাকি বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পায়, আমরা বাংলাদেশিরা কিন্তু নিজেদের কথাগুলা, নিজেদের বিষয়গুলা সেভাবে করে তুলে ধরতে তৎপর নই। এটা কিন্তু একটা বিশাল কারণ, যে কারণে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে। এবং আমাদের পক্ষ থেকে যেটা দরকার হবে যে আমরা কি করে এই যে স্পেসগুলোতে বাংলাদেশের কথাগুলো তুলে ধরবার সুযোগ আছে, সেখানে আমরা কিভাবে করে নিজেদেরকে তুলে ধরতে পারি, সেখানে কিভাবে করে আমরা বাংলাদেশের কি কি প্রয়োজন, বাংলাদেশের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল
কি প্রয়োজন এবং রিজিয়নালি কি কি প্রয়োজন, এই জিনিসগুলো আমাদেরকে ধরে তুলতে শিখতে হবে। আপনারা সবাই জানেন যে একটি গল্প আছে যে আম, শিকারীকেই তখনই গ্লোরিফাই করা হয় যখন কিন্তু যে শিকার হচ্ছে তার হাতে যখন কলম থাকে না। আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু কলমটা নাই, আমাদের গল্প কিন্তু বাইরে থেকে অন্যরা এসে বলছে, কিন্তু আমরা নিজেরা কলম তুলে নিব, এটা কিন্তু ভীষণ দরকার আছে। সুতরাং আপনি বাইল্যাটারাল রিলেশনশিপ যখনই আপনি ডেভেলপ করার কথা বলবেন, তখনই আপনাকে দেখতে হবে যে ওই আরেকটি দেশের সাথে আমার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমার আদৌ প্রয়োজন আছে কিনা, বা আদৌ ওই দেশটা আমাকে কি ধরনের সুবিধা দিতে পারে। এবং দের ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ, রাইট? সো তারা কিন্তু কোনো বিনা কারণে আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে না, নিশ্চয়ই সেখানে তাদেরও কিছু লাভ আছে। তারা যেটা দেখতে পাচ্ছে বাংলাদেশ থেকে তারা যেটা পেতে পারে। আপনি জানেন যে মালয়েশিয়াও ব্যক্ত করেছে যে এই যে নতুন বাংলাদেশ, যেখানে আমরা একটা স্বপ্ন দেখছি মোটামুটি করাপশন ফ্রি একটি দেশের, সেখানে মালয়েশিয়াও বিনিয়োগ করতে চাচ্ছে, আরো অনেক রাষ্ট্র কিন্তু বিনিয়োগ করতে আসছে। এবং আমাদের আরেকটি প্রায়োরিটি হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা আমরা কয়টি দেশের সাথে কত তাড়াতাড়ি করতে পারি, বা আদৌ এত তাড়াতাড়ি আমরা করতে পারবো কিনা, না করতে পারলে আমাদের ফলব্যাক প্ল্যান কি হবে, এই জিনিসগুলো আমাদেরকে অনেক জোরালো ভাবে দেখতে হবে। জি। এবং একইভাবে আমি আপনি যে কথাগুলো বললেন তার সাথে আমি সম্পর্কিত একটি বিষয়, যেটি হলো যে আমরা আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান এবং আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি। একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের পতনের পর থেকে রাশিয়া এবং চায়না কিন্তু একরকম খুব চুপচাপ আছে। তারা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যা হচ্ছে এগুলো নিয়ে খুব তেমন কথা বলছে না। দু একটি জায়গায় শুধু কথা বলেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে, যেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিপক্ষে, সেখানে একটি বিবৃতি দিয়েছিল রাশিয়ার পক্ষ থেকে। তাছাড়া কিন্তু আপনার তেমন কোনো তাদের কথা দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটাতে রাশিয়া চায়না এখন স্ট্র্যাটেজিক্যালি, যেহেতু ভৌগোলিক কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ, আপনি যেমনটা বলছিলেন, এবং আসলেই তাই, বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক কারণে, বিশেষ করে এই সি রুটটার কারণে। রাশিয়া চায়না এখন তারা কি স্ট্র্যাটেজি নিবে যে বাংলাদেশের সাথে আরও সম্পর্ক উন্নয়ন কৌশলগতভাবে কিভাবে করা যায়, এই সরকারের সাথে কিভাবে তারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে কাজে লাগাতে পারে, এই জায়গাটা আপনি কি মনে করেন? দেখুন, এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে যে এই পলিটিক্সটা চলছে, এবং খুব দুঃখজনক ভাবে হলেও আমাকে সেই 1975-এর কথা আবার মনে করিয়ে দিয়েছে যে রাশিয়া যখন রিট্রিট করে, ফর্মার সোভিয়েত ইউনিয়ন যখন রিট্রিট করে, তখন কিন্তু তারা হঠাৎ করে রিট্রিট করে একটি প্রজেক্ট শেষ না করে, বা তাদের পছন্দসই গভর্নমেন্ট না থাকলে সেই দেশে। আমি আশা করছি এবার সেটা হবে না। আমি আশা করছি রাশিয়া বুঝতে পারবে যে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কি। এবং আপনি একটা কথা খেয়াল রাখবেন যে আমাদের সম্পর্কগুলা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের তাদের রিজিয়নালি একরকম, বাইল্যাটারালি একরকম, এবং গ্লোবালি আরেক রকম। রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু গ্লোবালি একটি খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু সেই সাথে রাশিয়াকে এটাও বুঝতে হবে যে কেন ভারতের জন্য বাংলাদেশও গুরুত্বপূর্ণ, এবং সেভাবে করে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। এবং চায়নার ক্ষেত্রে আপনি দেখেছেন যে চায়না গতকালই কিন্তু 100% ডিউটি ফ্রি প্রোডাক্ট দেবার ঘোষণা করেছে। চায়না কিন্তু বুঝতে পারছে বাংলাদেশের গুরুত্ব কতখানি। কিন্তু আমরা চায়নার পলিটিক্স যেটা জানি, তারা কিন্তু ডোমেস্টিক ইস্যুতে খুব বেশি মন্তব্য করে না কোনো রাষ্ট্রের, এবং তারা এই নীতির ধারাবাহিকতা তারা কিন্তু এখনো বজায় রেখেছে। এবং এই কারণে আমরা এখন পর্যন্ত চাইনিজ যে আছেন এখানে অ্যাম্বাসেডর, তাকে কিন্তু দেখেছি তিনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন, কারণ তিনিও নতুন দেশটি বুঝতে চাচ্ছেন, নতুন দেশের যে পরিবর্তন সেটাকে বুঝতে চাচ্ছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটিতেও গিয়েছেন, তিনি অন্যান্য জায়গাতেও গিয়েছেন, এবং তিনি কিন্তু এই যে গ্রাউন্ড রিয়ালিটি, এটা তার সরকারের কাছে পৌঁছে দেবেন। এবং যেটা বলা হয় যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, রাইট? তো সহজেই কিন্তু সবাই এসে মন্তব্য করা বা সম্পর্ক গড়ে তুলতে চাওয়া, এই জিনিসগুলোর থেকে চাইনিজরা কিন্তু একটুখানি সময় নিয়ে তারা আগাতে চায়, কারণ তারা সামগ্রিক পরিস্থিতি কিন্তু বিচার করতে চায়। এবং সেক্ষেত্রে আমি বলবো যে চায়না সম্পর্কে আমাদের খুব বেশি দুর্ভাবনা করবার কিছু আছে বলে আমি মনে করছি না, কারণ চায়নার জন্য বাংলাদেশের জিওগ্রাফিক যে লোকেশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নতুন যে অ্যাম্বাসেডর এসেছেন, তিনি এসে কিন্তু প্রথম যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে বাংলাদেশকে আ পার্ল ইন দ্য বে অফ বেঙ্গল হিসেবে তিনি অভিহিত করেছিলেন।
এগুলো কিন্তু শুধু রেটরিক নয়, অনেকেই হয়তো বলবেন যে ও আচ্ছা এগুলো বড় বড় কথা, কিন্তু এটা কিন্তু তাদের পররাষ্ট্র নীতিতেও প্রতিফলিত হয়েছে। এবং আমি মনে করছি যে আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে চায়না তার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টগুলোর সিকিউরিটি এবং ফার্দার কি ইনভেস্টমেন্ট করা যায়, কি কি প্রজেক্টে তাদের সাথে চুক্তি ছিল, কারণ তারা কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা একবার প্রমিস করেছে এবং তার মধ্যে কিছু কিছু নতুন প্রকল্প যোগ হয়েছে এবং পুরানো কিছু প্রকল্প বাদ গেছে। এই যে ইভালুয়েশনটা কিন্তু তাদের চলবে এবং চলবার পরে আমার মনে হয় যে তারা একটি আয়রন ক্ল্যাড প্রমিস দিয়ে আবার এগিয়ে আসবে। আমি একটু আগে বলেছি যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে অ্যাসিস্ট্যান্স এটা প্রয়োজন এবং সেটা কিন্তু চায়না বড় অংশে পূরণ করতে পারে, সেটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ওয়েস্টার্ন ইনস্টিটিউশনস বড় আকারে পূরণ করতে পারছে না আপাতত। জি, এবং আমি এর সাথে আরেকটি প্রশ্ন যেটি আপনাকে করতে চাই, এই প্রশ্নটি করে আবার আমি শামীম মীরের কাছে যাব, ডক্টর লাইলুফার ইয়াসমিন। সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক উন্নয়নের একটি পথ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে আমেরিকার প্রতিনিধি দল এসেছে, আমি বাংলাদেশ আমেরিকার বিষয়টি নিয়ে একটু বেশি কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমেরিকা বাংলাদেশের সম্পর্কের একটি উন্নতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এবং নানাভাবে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস তারা দিচ্ছেন। আগামীতে অদূর ভবিষ্যতে, সেটা কতদিন পরে সেটা এখনও আমরা জানি না, নির্বাচন হলে একটি রাজনৈতিক সরকার আসবে, সেটি যে রাজনৈতিক দলই হোক। আমরা দেখেছি যে আমাদের দেশের যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের যে সম্পর্ক, তারা আসলে, আপনি কি মনে করেন যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এই রাষ্ট্রগুলোর সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারে, পরবর্তীতে যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে নির্বাচনে জেতার পর, তারা কি ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে নাকি তারা আবার আগের মতো নানা রকমের জটিলতা তৈরি করে ফেলবে? আমরা দুজনেই কিন্তু প্রশ্নটা শুনে আপনি খেয়াল করবেন, এর কারণ হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই রাজনৈতিক দলের উপরেই। তাদের কি আইডিওলজি থাকবে, তাদের কি প্রায়োরিটিস থাকবে, তাদের ইকোনমিক রিকভারির কি প্ল্যান থাকবে, তারা লিগ্যাল বিষয়ে কি ধরনের সংস্কার করবে, এই সবটাই কিন্তু সম্পূর্ণ কন্টিনজেন্ট ওই পার্টিকুলার সময়ের গভর্নমেন্টের জন্য। আমরা কিন্তু এখন অনেকভাবে সম্পর্ককে ইনস্টিটিউশনালাইজ করতে পারি, কিন্তু সেই সম্পর্ক ইনস্টিটিউশনালাইজ করবার ধারাবাহিকতা একটি রাজনৈতিক সরকার বজায় রাখবে কিনা এটা সম্পূর্ণভাবে তাদের পলিটিক্যাল প্রায়োরিটি। সুতরাং এখন আমরা যাই করছি না কেন, আমরা যেটা চেষ্টা করছি যে আপাতত যে আমাদের প্রয়োজন, আপাতত যেভাবে করে একটি সলিড ফুটিংয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে দেবার প্রয়োজন, সেটা কিন্তু এই গভর্নমেন্ট করছে। এবং সেই জন্য আমরা জানি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং আমার সাথে যিনি বক্তা আছেন তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই সরকারকে একটু সময় দিতে হবে, একটু বুঝতে হবে, কারণ আমরা 1-2 মাসের মধ্যে মিরাক্কেল আমরা আশা করতে পারি না। এবং সেই কারণে আজকে আমেরিকান গভর্নমেন্ট থেকে যে প্রতিশ্রুতিগুলো আমরা পাবো সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু সময় দিতে হবে। এবং এই জিনিসটা আমাদেরকে, আমরা বাঙালিরা কিন্তু আমরা পরিচিত যে আমাদের ধৈর্য কম, আমরা সাথে সাথে ফলাফল দেখতে চাই। আমাদেরকে কিন্তু যদি আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা বলি তাহলে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সেই কারণে যেই প্রতিশ্রুতিগুলো আসবে সেগুলোর বাস্তবায়ন এবং সেগুলার যে কি ধরনের নতুন একটা সিভিল সোসাইটি, আর সিভিল সোসাইটি দ্যাট ক্যান টক, আর সিভিল সোসাইটি যার কথা শুধু বলতেই পারে না, তার কথাকে আমলে নেওয়া হয়, এই জিনিসগুলো যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে পরবর্তীতে যেই রাজনৈতিক সরকারই আসবে না কারণ তার উপরে মোটামুটি একটা চাপ সৃষ্টি করবার মতো একটি সিভিল সোসাইটি থাকবে। কারণ সিভিল সোসাইটি আপনি জানেন বাই ডেফিনেশন এটাকে কিন্তু আপলিটিক্যাল হতে হবে, যেটা আমরা দেখেছি যে আপলিটিক্যাল যে সিভিল সোসাইটি আমাদের এখানে ছিল তারা কিন্তু অনেকভাবে নিগৃহীত হয়েছে। সুতরাং আমি মনে করি এটা শুধুমাত্র আমেরিকা নয়, বাট ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য ইউরোপের রাষ্ট্রগুলো যারা বা অন্যান্য দেশ যারা আছে তাদেরকে এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন, যে আমার সিভিল সোসাইটি যেন আগের মতো একটা স্বাধীন সিভিল সোসাইটি হিসেবে থাকতে পারে এবং সেটাকে যাতে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। যেই কারণে আজকের এই বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি যে এত নির্যাতনের পরেও 15 বছর পরেও আমরা কিন্তু সিভিল সোসাইটি থেকেই যে রিপ্রেজেন্টেটিভ পেয়েছি তারা যথার্থভাবেই বাংলাদেশের জন্য কাজ করতে চান এবং কাজ করতে এগিয়ে এসেছেন তাদের নিজেদের সকল কাজ বাদ দিয়ে। এবং সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা কিন্তু আজকে কালকে চাইলেই সব ফলাফল পাবো না, তো এটা আমি মনে করি আমাদের সবাইকে আরো বেশি করে বলতে হবে এবং বুঝাতে হবে। জি, ডক্টর লাইলুফার ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।